নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বঙ্গেশ্বরী স্ট্র্যাটেজি চেঞ্জ করেছেন, খুব লাফালেন প্রথম দিকে। নির্বাচন কমিশনকে মানি না, ওরা ক্ষণিকের অতিথি, নির্বাচনের তারিখ ঘোষণা থেকে ফলাফল বেরোনো পর্যন্ত রাজ্য প্রশাসন কমিশনের নিয়ন্ত্রণে থাকে, তাছাড়া নয়। মনে হয় আমার দিদিমণির কোন স্পিন ডক্টরস ওনাকে কানে কানে বলেছেন যে দিদি আপনি একটু পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট একবার পড়ে দেখুন 1950 সালে, আর সংবিধানের 324 থেকে 329 ধারা একবার দেখুন। তারা অবশ্যই পরামর্শ দিয়েছেন যে এই সংঘাতের রাস্তায় গেলে রাজ্য সরকারের সমূহ বিপদ। কারণ নির্বাচন কমিশন এই নির্বাচন পরিচালনা সংক্রান্ত সমস্ত কাজের সুপ্রিম অথরিটি, এবং একই সঙ্গে ভোটার তালিকা সংশোধন, পরিমার্জন, নতুন ভোটারদের নাম তালিকায় তোলা, এসব ক্ষেত্রে নির্বাচন কমিশনের কথাই শেষ কথা, এবং এই প্রক্রিয়া সারা বছর ধরে চলে। দেখুন, রাজ্যে তখন এসআইআর এর ঘোষণা হয়নি, শুধু নির্বাচন কমিশন ফর্ম 6 পূরণ করে যে সমস্ত ভোটার নতুন ভোটার তালিকায় নাম তুলতে চেয়েছে, সেই প্রক্রিয়া ঠিক হয়েছে কিনা সেটা একটা র্যান্ডম চেক করেছে, তাতেই বেরিয়ে এসছে সাংঘাতিক তথ্য। তাও যা স্যাম্পল সাইজ, ফর্ম 6 যা পূরণ হয়েছে তার 0.6%, মানে 1% কম। তাতেও পূর্ব মেদিনীপুরের ময়না, এদিকে নন্দকুমার, এদিকে রাজারহাট, গোপালপুর, এদিকে বারুইপুর পূর্বে ভুরি ভুরি অনিয়ম সামনে এসছে। এবং সেই প্রেক্ষিতে নির্বাচন কমিশন বলেছে যে যারা এই অপরাধ করেছে তাদের শাস্তি দিতে হবে, এফআইআর করতে হবে, সাসপেন্ড করতে হবে। সেই মর্মে চিঠিও পাঠিয়েছিল মুখ্য সচিবকে দেশের নির্বাচন কমিশন। মুখ্য সচিব একটা চিঠির উত্তরও দিয়েছিলেন, বলেছেন যে একজন এইআরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরকে নির্বাচনের কাছ থেকে সরানো হয়েছে, কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি, এবং বাকি দুজন ইআরও আর একজন ইআরও তারা কিন্তু ওই ভোটের কাজই করবে, তাদের সম্পর্কে স্পষ্ট কিছু বলা হয়নি, এবং বলেছে যে বিভাগীয় তদন্ত করে কমিশনকে রিপোর্ট দেওয়া হবে। কতদিনে বিভাগীয় তদন্ত শেষ হবে এবং এটা রাজ্য সরকারের এখতিয়ার আদৌ আছে কিনা, কারণ এরা অন ডেপুটেশনে আছেন কমিশনের নির্দেশ মানতে বাধ্য। এবং এই যে মাননীয়া বলেছিলেন না যে বিএলওরা সব রাজ্য সরকারের কর্মচারী, তিনি প্রোটেক্ট করবেন, সর্বোচ্চ সুরক্ষা দেবেন, তখনই হয়তো ওনার কোন স্পিন ডক্টরস দিদিমণির কানে কানে গিয়ে বলেছেন যে এই রকম সংঘাতের আবহে যদি রাজ্য সরকার চলে যায় দেশের নির্বাচন কমিশনের সঙ্গে, তাহলে লড়াইটা অসম হবে। কারণ নির্বাচন কমিশন হাইকোর্টে যাক বা সুপ্রিম কোর্টে যাক, তারা জিতবে, রাজ্য সরকারের মুখে চুনকালি পড়বে, তবে রাজ্য সরকারের অভ্যেস আছে আদালতে গিয়ে মুখে চুনকালি মাখায়। তাই তারা হয়তো পরামর্শ দিয়েছেন যে একটু ধীরে চলো। তাই দেশের নির্বাচন কমিশন যখন রাজ্যের মুখ্য সচিবকে তলব করে বললেন যে 13ই অগস্ট বিকেল 5টার মধ্যে দিল্লিতে নির্বাচন সদনে গিয়ে দেখা করতে হবে মুখ্য সচিবকে, এবং ব্যাখ্যা করতে হবে কেন কমিশনের নির্দেশ মানেনি রাজ্য প্রশাসন, তা মুখ্য সচিব আর টালবাহানা করেননি, বিলম্ব করেননি। 13ই অগস্ট সকালে দিল্লির বিমান ধরে তিনি পৌঁছে গেছেন। কমিশনের সঙ্গে তার কি কথা হয়েছে, কি সিদ্ধান্ত কমিশন নিয়েছে, সেটা আপনারা নিশ্চয়ই জেনে যাবেন। যখন তিনি দিল্লির উদ্দেশ্যে মুখ্য সচিব যাচ্ছেন, বিমানবন্দরে সাংবাদিকদের কোনো প্রশ্নেরই জবাব দেননি। আসলে মুখ্য সচিব ডক্টর মনোজ পান বিড়ম্বনায় পড়েছেন, কারণ তিনি আইন কানুন সব জানেন, নির্বাচন কমিশনের কি ক্ষমতা তিনি জানেন, আবার তিনি রাজ্যের মুখ্য সচিব।
বঙ্গেশ্বরীর নির্দেশ ছাড়া তিনি তো ওই চিঠিটি লেখেননি, বঙ্গেশ্বরীর সঙ্গে কনসাল্ট করেই তিনি চিঠিটা লিখেছেন। অতএব শাস্তি যদি হয় তো মুখ্য সচিবের হবে। ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং কে নির্বাচন কমিশন বলতে পারে যে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্যাডার আইএস অফিসার, যে এর পেনশন গ্র্যাচুইটি বন্ধ করা হোক, বিভাগীয় তদন্ত হবে, যেটা আলাপন বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে হয়েছে। এখনো তিনি কিন্তু পেনশন গ্র্যাচুইটি পাননি। তাই মুখ্য সচিব আর দেরি করেননি, দিল্লি উড়ে গেছেন এবং মুখ্যমন্ত্রীর স্পিন ডক্টরসরাও মুখ্যমন্ত্রীকে বুঝিয়েছেন যে এই সংঘাতের রাস্তায় গেলে শেষ পর্যন্ত রাজ্যে রাষ্ট্রপতির শাসনও জারি হতে পারে। যেভাবে খোকাবাবু 1 লক্ষ লোককে নির্বাচন কমিশন ঘেরাও করার হুমকি দিচ্ছেন, কিছুদিন আগে বলেছিলেন যে বিএলওদের মধ্যে অনেক সিপিএম এর লোক আছে, তাদের টিকুজি কুলজি সব কলকাতায় পাঠাতে হবে। মাননীয়া বলেছিলেন যে সরকার আছে, সরকার ছিল, সরকার থাকবে, নির্বাচন কমিশন ক্ষণিকের অতিথি, একজনের নামও যেন বাদ না যায়। নবান্নে 12 তারিখে মুখ্যমন্ত্রী বলেছেন যে নির্বাচন কমিশনের কাজ আইন মেনে করতে হবে, ভয় পাওয়ার কিছু নেই, সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে। আমরা তো এটাই বলছি, সবাই তো এটাই বলছে যে বিএলও ইয়ারও এইআরও সবাইকে আইন মেনে করতে হবে। অবৈধ ভোটার খোঁজ পাওয়া গেলে নাম বাদ দিতে হবে এবং একজন বৈধ ভোটারও যেন তালিকার বাইরে না থাকে। এটা তো সবার বক্তব্য, দেশের নির্বাচন কমিশনের বক্তব্য, আমাদের বক্তব্য, সাধারণ মানুষের বক্তব্য। রাজ্য সরকারের হয়তো বিলম্বিত বোধোদয় হয়েছে, মুখ্যমন্ত্রী বলছেন যে আইন মেনে কাজ করতে হবে, কোনো চিন্তা নেই। যারা আইন মেনে কাজ করবে তাদের কোনো চিন্তা নেই, কেউ তাদের কৃষাগ্র স্পর্শ করতে পারবে না। মুখ্যমন্ত্রী অভয় বাড়ি দেওয়ারও কোনো প্রয়োজন নেই, কিন্তু বেআইনি ভাবে কাজ করলে, বঙ্গেশ্বরীর অন্যায্য দাবি দেওয়াকে যদি ওই ইয়ারও এইআরও বিএলওরা মানতে চায়, তাহলে তারা কিন্তু বিপদের মুখে পড়বেন। তখন কোনো বঙ্গেশ্বরী, কোনো ভারত বিখ্যাত আইনজীবীও তাদের কিন্তু বাঁচাতে পারবেন না। দেশের আইনটা এরকমই, সংবিধানে যে ক্ষমতা সুপ্রিম কোর্ট এই যে নির্বাচন কমিশনকে দিয়েছে, সেই ক্ষমতা প্রয়োগ করলে পরে এই নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকরা যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠবে, তাদের শাস্তির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমার মনে হয় মুখ্যমন্ত্রীর স্পিন ডক্টরসরা এ কথাটা মুখ্যমন্ত্রীকে বুঝিয়েছেন, বলেছেন যে ধীরে চলুন। সেই জন্য দেখুন, নবান্নের অভ্যেস আছে চিঠি চালাচালি করা, না মানা। এবার কিন্তু করলো না, মুখ্য সচিবকে পাঠিয়ে দিল। মুখ্য সচিব এমনি তো জাননি, মুখ্যমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে গেছেন। অর্থাৎ অবস্থান নরম করার ইঙ্গিত। বুঝতে পেরেছেন যে বেশি এগিয়ে খেললে সেম সাইড গোল হয়ে যাবে, তখন আমও যাবে ছালাও যাবে। সেই জন্য জল মাপতে চাইছেন বঙ্গেশ্বরী। কিন্তু নির্বাচন কমিশন যদি তার এই অবস্থান বদলকে কি বলবো, একেবারে সবকিছু ঠিক আছে বলে ধরে নেয়, তাহলে তারা কিন্তু ভুল করছে। যখন এসআইআর চালু হবে, যখন বেআইনি অনুপ্রবেশকারীদের নাম তালিকা থেকে বাদ যাবে, তখনই এরা আবার রাস্তায় নামবে, বলবে এরা আমাদের ভোটার। বিজেপির কথায় নির্বাচন কমিশন চলছে। এই যে জ্ঞানেশ কুমার, ইনি অত্যন্ত দক্ষ অফিসার, তিনি স্বরাষ্ট্র মন্ত্রকের অ্যাডিশনাল সেক্রেটারি ছিলেন, তারপরে সমবায় মন্ত্রকের সচিব ছিলেন, দীর্ঘদিন দক্ষিণ ভারতে কাজ করেছেন, কেরালা ক্যাডারের অফিসার, আইআইটি কানপুরের বিটেক, তারপর হার্ভার্ড থেকে পড়াশোনা করেছেন। এই যে আর্টিকেল 370, 35A এগুলো যে কেন্দ্রীয় সরকার বাতিল করলো 2019-এর 5ই অগাস্ট, ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক যেটা হয়েছিল তাতে জ্ঞানেশ কুমারের ভূমিকা ছিল। মুখ্যমন্ত্রী তাকে অমিত শাহের পেটোয়া বলছেন। আচ্ছা, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে যে সমস্ত আধিকারিকরা কাজ করেন, তারা সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর কথা শুনে চলেন, তাদের কিছু বক্তব্য বলে জানান। তাহলে নির্বাচন কমিশনার যদি অমিত শাহের পেটোয়া হয়, তাহলে এই রাজ্য প্রশাসনে যে সমস্ত আধিকারিক রয়েছেন, তারা বঙ্গেশ্বরীর অনুগৃহীত
বঙ্গেশ্বরীর দ্বারা অনুপ্রাণিত এবং অনেকে গৃহপালিত। আমাদের রাজ্যের নির্বাচন কমিশনের ভূমিকা দেখেছিলাম আমরা পঞ্চায়েত নির্বাচনে। গন্ডারের চামড়ার থেকে ওনার চামড়া মোটা। আদালত ভৎসনা করেছে, কিছুতেই কিছু হয়নি। পঞ্চায়েত নির্বাচনটাকে প্রহসনে পরিণত করেছিলেন। 50 জনের উপর আমার সহনাগরিক খুন হয়েছিল। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. উনি অনুপ্রাণিত গৃহপালিত নন। আর জ্ঞানেশ কুমার তিনি আইন মেনে কাজ করতে চাইছেন, এসআইআর করতে চাইছেন, অবৈধ অনুপ্রবেশকারীদের তালিকা থেকে বাদ দিতে চাইছেন। তখন তিনি অমিত শাহের দালাল হয়ে গেলেন। কাঁচের ঘরে বসে ঢিল ছোড়ার যে অভ্যাস বঙ্গেশ্বরী, এটা কোনোদিন যাবে না। এবং মানে হঠাৎ হঠাৎ করে তিনি একটা না কল্পনা করে একটা প্রতিপক্ষ খাড়া করেন তার সামনে এবং ভিকটিম কার্ড খেলেন। দেখো নির্বাচন কমিশন আমাদের উত্তক্ত করছে, বাংলা বিরোধী কমিশন বিজেপির হাতে তামাক খাচ্ছে। সিম্প্যাথি করল। এই যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, সুপ্রিম কোর্ট যে বলল, খুব বিপদে পড়বে এই রাজ্যের অনেকে। কারণ আধার কার্ড প্যান কার্ড জাল করে অনেকে পেয়েছে এবং সেটাকে ব্যবহার করে ভোটার তালিকায় নাম তুলেছে। ম্যাক্সিমাম অনুপ্রবেশকারীর এই কাণ্ডটা ঘটিয়েছে। বম্বে হাইকোর্ট একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী জামিন বাতিল করেছে, কারণ সে আধার কার্ড প্যান কার্ড দেখিয়ে বলছিল সে ভারতীয় নাগরিক। দেখুন আমাদের আধার কার্ডের পিছনে কি লেখা আছে, এটা সিটিজেনশিপের প্রমাণ নয়, বিভিন্ন সরকারি পরিষেবা পাওয়ার ছাড়পত্র, তাছাড়া আর কিছুই নয়। আধার আইনেও এটা আছে। সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের বক্তব্যকে মান্যতা দিয়েছে। এর সব থেকে বড় প্রভাব পড়বে এই রাজ্যে যখন এসআইআর চালু হবে। দেখুন এসআইআর হবে, সুপ্রিম কোর্ট এসআইআর এর উপর কোন রকম স্থগিতাদেশও দেবে না, কারণ এই রিভিশন অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হবে। যেখানে যেখানে কমিশনের ভুল আছে, কমিশন বলছে তো এই মানে বড় একটা কর্মযজ্ঞে তারা সামিল হয়েছে, ভুল ত্রুটি হলে তারা শুধরে নেবে। এবং আধার কার্ড নিয়ে, রেশন কার্ড নিয়ে কমিশনের যে অবস্থান সেটা সুপ্রিম কোর্ট সমর্থন করেছে। এটাতেও বিপদে পড়বে এই রাজ্য, কারণ বহু ভুয়ো আধার কার্ড রেশন কার্ড ইস্যু হয়েছে, অবৈধ অনুপ্রবেশকারীদের এগুলোকে ইস্যু করা হয়েছে যাতে তারা সরকারি পরিষেবা পেতে পারে, নাম তুলতে পারে ভোটার তালিকায়। এখন সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের অবস্থানকে সম্মতি দেওয়ায় বঙ্গেশ্বরীর কিন্তু ঘুম উঠবে। তাই সব দিক বিবেচনা করে যে পরিস্থিতি তার পক্ষে অনুকূল নয়, তিনি একটু যুদ্ধমদেহী মনোভাব থেকে সরে এসে একটা আপোষের বার্তা দিচ্ছেন। সেই জন্যই মুখ্য সচিব গেছেন, না হলে কিন্তু মুখ্য সচিব যেতে পারতেন না। বঙ্গেশ্বরী অনুমতি দিয়েছেন বলেই মুখ্য সচিব গেছেন। আসলে আমার ধারণা বঙ্গেশ্বরীকে ওনার স্পিন ডক্টরসরা বুঝিয়েছেন যে এরকম বাড়াবাড়ি করলে পরে আখেরে ক্ষতি রাজ্য সরকারের। তাই আপাতত রণে ভঙ্গ দিয়েছেন। কিন্তু আপাতত যখন এসআইআর চালু হবে, যখন অনুপ্রবেশকারী অবৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ যাবে, তখন তৃণমূল কংগ্রেস রণংদেহী মূর্তিতে রাস্তায় নামবে। না আচালে বিশ্বাস নেই মাননীয়ার এই অবস্থান বদলকে কমিশন যেন ফেস ভ্যালুতেই নেয় এবং পরিস্থিতির গভীর পর্যবেক্ষণ